কাব্য ভাইয়ের ওপর প্রথম ক্রাশ খেয়েছি আজ থেকে 4 বছর আগে। তার গায়ে সাদা শার্টের ওপর ড্যানিম জ্যাকেট দেখে। এক হাতে পকেটে বাদামি মানি ব্যাগ আর এক হাতে বাম পকেটে সেলফোনটা ঢোকাতে ঢোকাতে যখন ব্যস্ত পায়ে ড্রয়িং রুম ছেড়ে যাচ্ছিলেন, আমি হাঁ করে তাকিয়েছিলাম। আমার পাশ দিয়ে যখন বেরিয়ে যান, তার পারফিউমের গন্ধে আমার পাগল পাগল লাগতে শুরু করেছিল। সেই যে পাগল হলাম, এখনও নিজেকে স্বাভাবিক করতে পারি না। তাকে দেখলে এখনও এতটা বছর পর আমি নিজের মধ্যে থাকতে পারি না। এটা তো প্রেমই শার্লিন, কুহুর চোখে তখনও 4 বছর আগের অসাধারণ হৃদয় কেড়ে নেওয়ার দৃশ্য তাজা তাজা ঘুরে। প্রেম নামের এক মিষ্টি ঝাপটা আজও তার বুকের ভেতর বহুল যত্নে পড়ে আছে। হয়তোবা কুহু রোজ এখনও প্রেমের জোয়ার উথলে ওঠেন, সেই যত্নে রাখা প্রেমকে বের করে দেখে, আগলায়, আবারও সযত্নে মনটার ভেতরে বহু ভেতরে চেপে রাখে। শার্লিন তখনও কুহুকে অবাক চোখে দেখে। কুহুর সরল অথচ তীব্র প্রেমিকা সুলভ আবেগে এখনও প্রায়শঃ হতবাক হয়। ভাবতে বসে, এমন প্রেমও হয় বুঝি। কুহু তাকালো শার্লিনের দিকে। বড্ড হাসি খুশি মেয়েটা এইবার উচ্ছ্বাস নিয়ে বলল, কাব্য ভাইয়ের প্রেমে কিন্তু আমি সেইবারের পর আরও অনেকবার পড়েছি। তোকে বলবো না, তুই লজ্জা পাবি বললে। শার্লিন এবার চোখে খানিক বিরক্তি টেনে কুহুকে বলল, তুই যে কাব্য ভাইকে এত পছন্দ করলি, বলেছিস কখনো? কুহু এবার সোজা হয়ে বসলো, শ্যামলা মুখে এক চিমটি লজ্জা ভাসিয়ে নয়া বধূর ন্যায় নতমস্তকে বলল, ভয় হয় রে শার্লিন, যদি কাব্য ভাই রিজেক্ট করেন, আমার ওসব প্রেমের কথা শুনে যদি নাক মুখ কুচকে বলেন, কুহু তুই আমার বোনের মতো, এসব কথা তুই আমার ব্যাপারে ভাবিস কিভাবে? পাগল নাকি তুই? চাচ্চুকে বিচার দিব। শার্লিন কুহুর কোলে রাখা বাদামের প্যাকেট থেকে বাদাম নিল কটা নিজের হাতেও। সেটার খোসা ছিলে পুকুরের পাড়ের দিকে চেয়ে এক একটা বাদাম মুখে পুরে আরাম করে সেটা চিবোতে চিবোতে ভাবুক গলায় বলল, কিন্তু কুহু, আমার কেন যেন মনে হয় না কাব্য ভাই এসব বলবেন বা তোর বাবাকে বিচার দিবেন। কুহুর এ কথা শুনেই ভুরু উঁচু হয়ে গেল। ভেতরে ভেতরে খানিক আশা ফিরে পুকুরের ঢেউ থেকে চোখ সরিয়ে সরাসরি শার্লিনের দিকে তাকালো। চঞ্চল কণ্ঠে বলল, কেন মনে হয় না তোর? এক্সপ্লেন কর। শার্লিন এবার সোজা হয়ে বসে বাদাম খাওয়া থেকে কিছু সময়ের জন্য ইস্তফা দিয়ে একদম বাস্তববাদী বড় মানুষদের মতো গম্ভীর হয়ে বলল, দেখ তুই, কাব্য ভাই তোদের ভাই বোনদের সবার থেকে অনেক ম্যাচোর, স্মার্ট, কেয়ারফুল, নিজের ফিলিংসগুলোও ভালো বোঝে, চালাকও বলা চলে ওনাকে। তোর কি মনে হয় সে এইসব তোর বাবাকে বলে নিজেকে ছোট করবেন? তোর বাবা এটা শুনলে আঙ্কেল কিন্তু কাব্য ভাইয়াকে ও দোষের অর্ধেকটা দেবেন। কাব্য ভাই বড়জোর তোকে এড়িয়ে যেতে পারেন বা খুব শান্তভাবে তোকে রিজেক্ট করবেন, যেন তুই কষ্ট না পাস। ওনার কাছে তোরা ভাই বোনরা সবসময় প্যাম্পার পাস, তাই সেইভাবেই করেই তোকে হ্যান্ডেল করবেন। শার্লিন পুরো ব্যাপারটা কুহুকে বুঝিয়ে ভুরু বাঁকিয়ে কুহুর মুখের দিকে তাকিয়ে রইল, অর্থাৎ ও বোঝার চেষ্টা করছে এটা শোনার পর কুহুর ফেসিয়াল এক্সপ্রেশন কেমন দেখাচ্ছে। অথচ শার্লিনের কটা বাক্যের মধ্যে কুহুর মন ভেঙে পড়ল। ওই এক কথা শুনে কাব্য ভাই ওকে এড়িয়ে যাবেন, এটা কুহু কখনোই মেনে নিতে পারবে না। কুহু দমটুকু বন্ধ করে অস্পষ্ট স্বরে বলল, এড়িয়ে যাবে মানে? সে যদি একদিনও আমার সঙ্গে কথা না বলে আমি পাগল হয়ে যাই। আমি ভাই এইভাবেই ঠিক আছি, দরকার নেই আমার তাকে প্রপোজ করার। কুহু আবার সোজা হয়ে বসে বাকি সব ছেড়ে ছুঁড়ে বাদাম খেতে মন দিল। ওদিকে শার্লিন কুহুর এমন কথাতে চূড়ান্ত হতাশ। এই গাধাকে কি বোঝালো আর এই গাধাটা কি বুঝলো? শার্লিন বাদাম খেতে খেতে মগ্ন কুহুর মাথাতে এক দড়াম শব্দ করে একটা থাপ্পড় বসালো। মাথাটার ব্যথায় কুহু আর্তনাদ করলো। এক হাতে মাথাটা ঘষতে ঘষতে রাগে তাকিয়ে বলল, আহ, মারলি কেন? শার্লিন দাঁতে দাঁত পিষে বলল, তুই একটা আস্ত গাধা। আমি কি বোঝালাম আর তুই কি বুঝলি এসব? শোন, তুই যদি না বলিস আর তারপর যদি কাব্য ভাইয়ের অন্য কোথাও বিয়ে হয়ে যায়, তখন তখন কিন্তু আঙুল চুষে থাকিও তুমি, গাধা। একটু আগে থাপ্পড়ের ব্যথা ভোলার চেষ্টা করে এবার কুহুর হালকা হাসলো। মিষ্টি দুষ্টু ছেলে মানুষই হাসি, মায়াবী ওই ডাগর ডাগর চোখে হাসিটা বড্ড মোহনীয় ঠেকালো। আরাম করে পেছনে গাছের সঙ্গে হেলান দিয়ে কুহু শান্তি নিয়ে বলল, হবে না রে বিয়ে। বড় মাকে বলতে শুনেছি কাব্য ভাই নাকি আরও 2-3 বছর বিয়ে করবে না, বলে রেখেছে বাসায়। উনি পড়াশোনা শেষ করে মাস্টার্স করে তারপর বিয়ে করবে। আমার হাতে বিশাল এক সময় এখনও আছে, ততদিনে আমিও একটা না হলে আর একটা সুযোগ বের করে ফেলবই। খুব স্পেশাল হবে আমার প্রপোজ, কাব্য ভাই চমকে যাবে দেখিস। শার্লিন ভুরু কুঁচকে তাকালো। বোধহয় এই গাধা পাগল কুহুর কথাটা ওর বিশ্বাস হয়নি। কুহু ওই তাকানো দেখে কিছুটা হকচকালো বোধহয়। পরপর নিজেকে শুধরে বোকার মতো হেসে বলল, মানে চেষ্টা করব আর কি। ও মানে তাকানোর কিছু নেই, আমি কুহেলিকা সিদ্দিকী,
কুহু এক কথার মানুষ। শার্লিন কুহুর দিকে চেয়ে ফের দীর্ঘশ্বাস ফেলল। এটা ছাড়া আর কি বা এখন করার আছে? কুহু আবারও মন দিয়ে বাদাম খেতে খেতে পুকুরের ঢেউ দেখছে। আজ জেলে নেই পুকুরের পাড়ে, প্রতিদিন তো থাকে, আজ কেন নেই জানা নেই। প্রতিদিন এক্সাম শেষে এই পুকুরের পাড়টায় আসা একটা রুটিন হয়ে গেছে ওদের জন্য। আর আজ তো এক্সাম হল থেকে ওদের বের করে দিয়েছে। বাসায় এই সময়ে গেলে কুহুর মা হ্যান ত্যান জিজ্ঞেস করবেন, তাই এখানেই রয়ে গেছে। ছুটির সময় হলে আবার চলে যাবে বাসায়। বাদাম খেতে ব্যস্ত দুই বান্ধবী। কুহু একটা পাথর তুলে অযথায় পুকুরটার পানিতে ফেলতে যাবে, তখন কুহুর ব্যাগে থাকা ফোনটা বেজে উঠল। কুহু শার্লিনের দিকে তাকালো, শার্লিনও তাকালো। ওরা যা ভাবছে সেই কি। কুহু দ্রুত বাদাম ফেলে ফোনটা ব্যাগ থেকে বের করতে থাকে। ফোনের স্ক্রিনে নামটুকুর পাশে কাব্য ভাই লেখা দেখে গা শিউরে উঠল কুহুর। খুশিতে ঝমঝমিয়ে উঠল কুহু, ছোট মোটো হৃদয়খানি। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না প্রচণ্ড খুশিতে। উচ্ছ্বসিত ভঙ্গিতে শার্লিনকে দেখিয়ে দেখিয়ে লাফিয়ে লাফিয়ে বলতে থাকে, শার্লিনের বাচ্চা কাব্য, কাব্য ভাই দেখ উনি কল করেছে। শার্লিন ভুরু কুচকে তাকালো। একটা সামান্য ফোনের জন্য কুহুর খুশির অর্ধেকটুকু অনুভব করার বৃথা চেষ্টা করেও লাভ হলো না, বরং বিরক্ত হয়ে গেল। বিরক্তি নিয়ে বলল, লাফালাফি বন্ধ করে কলটা ধর, লাইন কেটে যাবে। কুহু এক মুহূর্তে ঘর থেকে ফিরে এলো, নিজেকে ঠেলে ঠুলে একটু ঠিকঠাক করে নিল। গলা কেসে পরিষ্কার করলো, যেন ভেতরের ব্যাকুলতা ধরা না পড়ে যায় কাব্য ভাইয়ের কাছে। তারপর নিজেকে চূড়ান্তভাবে স্বাভাবিক করে কলটা ধরলো। সালামটুকু সম্পূর্ণ করার আগে ওপাশ থেকে কাব্য নামক গম্ভীর চিটচিটে লোকটা বড্ড কর্কশ গলায় বলে বসে, 2 মিনিটের মধ্যে প্রিন্সিপালের রুমে আয়। ব্যাস, কুহুর ফুরফুরে হাসি খুশি মেজাজে 12টা বেজে গেল। আজ যা করেছে সেসব ভেবেই কণ্ঠনালী শুকিয়ে আসলো। প্রিন্সিপাল কাব্য ভাইকে ভার্সিটি থেকে ডাকিয়ে এনেছে কেন? কুহুর কথা বলার জন্য। আজ কাব্য ভাই কুহুকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেললেও কুহু অবাকটুকুও হবে না, কারণও নিজে কাব্য ভাইয়ের এত বছরের ঘষে মেজে বানানো রেপুটেশনের ওপর কাদা মেখে দিয়েছে। আজ তো কুহুর রক্ষে নেই। ফোন কানে রেখে শার্লিনের দিকে ভীষণ অসহায় চোখে তাকালো কুহু। শার্লিনও ভয় পেয়েছে যেমন, দুজনের চোখেই ভয়, অসহায়ত্ব। কুহু তাই না পারতে হুট করে ঝটপট মাথায় যে মিথ্যে আসলো, চোখ বন্ধ করে সেটাই বলে বসলো, আমি রাস্তায় কাব্য ভাই, বাসায় যাচ্ছি। ওপাশ থেকে কাব্য মিথ্যাটুকু ধরে ফেলবে জানে কুহু। হলেও তাই। কাব্য ধমকে বলল, মিথ্যা বললে দিব একটা ধরে। আমি তোকে দেখতে পারছি, পুকুরের পাড়ে বাদাম খাওয়া বের করব তোর। আসবি তুই? গম্ভীর গলায় ওই বিশাল বড় সড়ো ধমকে কুহুর শরীরটা কেঁপে উঠল। বেচারি ধরা পড়ে গেছে। কাব্য ততক্ষণে টুক করে কলটা কেটে দিয়েছে। কুহু অসহায় চোখে শার্লিনের দিকে তাকালে শার্লিন খেকিয়ে উঠল এক প্রকার। দূরে সরে পিছিয়ে গিয়ে ঝাঁঝিয়ে বলল, কি আমার দিকে কেন তাকাস? আমি মানা করি নাই যে চিটিং করিস না? এখন এসব করে আমারে ফাঁসাবি না। তোমার কাব্য ভাই তোমারে ডাকছে, তুমি যাও, আমি বাড়ি গেলাম। শার্লিন ব্যাগ তুলে কুহু আর একবার বলার আগে তাড়াহুড়ো করে পড়ল গাছের নিচ থেকে। কুহু বসে থাকা অবস্থাতে দ্রুত ওর হাতটা চেপে ধরল, কণ্ঠে অসহায়ত্ব, চোখে কান্না কান্না ভাব। ইচ্ছে করেই ফুটিয়ে বলল, চল না বেবি প্লিজ। কুহুর এই অসহায় চোখ দুটো দেখে শার্লিনের রাগ ধীরে ধীরে গলে যায় কেন যেন। মুখ ঘুরিয়ে ফেললেও কুহুর মায়াভরা কণ্ঠকে আটকে রাখলো এক প্রকার হাল ছেড়ে সব সময়ের মতো। দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে তুই একদিন হেভি মাইরটা খাওয়াবি, চল যাই। কুহুর চোখে মুখে আবার উজ্জ্বলতা ফুটে উঠল। দ্রুত হাসি খুশি শার্লিনের হাতটা ছেড়ে দিয়ে ফোনটা ব্যাগে ঢুকিয়ে নিয়ে কাঁধে ঝুলিয়ে ওঠে দাঁড়ালো। শার্লিনের বাহুটা দুহাতে ঝাপটে ধরে হেলে দুলে হাঁটতে হাঁটতে বলল, তুই না থাকলে আমি কি করতাম রে শার্লিনের বাচ্চা। আল্লাহ তোকে বাঁচিয়ে রাখুক আর সব বাচ্চার জননী করুক, আমিন সুম্মা আমিন। প্রিন্সিপালের রুমে তখন কাব্য বসে আছে গম্ভীর মুখে একদম। প্রিন্সিপাল সুরেন্দ্র ঘোষ কাব্যকে সামনে বসিয়ে কিছু বলছেন। কাব্য শুধু চুপচাপ শুনছে এসব ওদের কথার মধ্যে। কুহু শার্লিন চুপচাপ মাথাটা নিচু করে রুমটায় ঢুকলো। কাব্য বোধহয় ভার্সিটি থেকে এদিকে এসেছে। তার কাঁধের ব্যাগটা প্রিন্সিপালের টেবিলের ওপর রাখা, গায়ে সাদা টি শার্টের ওপর খোলা বোতামের চেক চেক ব্লু শার্ট। কুহু রুমে ঢুকলে কাব্য তাকালো ওর দিকে। চোখটা আজ ভীষণ ঠান্ডা, ওই চোখে কোনো প্রশ্রয় নেই একটুও। কুহুকে যেন ওই চোখেই ভস্ম করে দিতে চাইছে। কাব্যর ওই চোখ দেখে কিছুটা মিইয়ে গিয়ে শার্লিনের গায়ের সঙ্গে একদম মিশে যেতে লাগলো কুহু। কাব্য ওসব ভয়ের ধার নিষ্ঠুরতার সাথে ধারল না। কাট গলায় জিজ্ঞেস করলো, শ্রীপ, গতকালের এক্সামে তুই চিট করেছিস, বাড়ি থেকে নকল এনে। কুহু চুপ করে দাঁড়িয়ে থাকলো, মাথাটা নিচু করে। কথা বলার সাহস নেই ওর। কাব্য মেরেই ফেলবে আজ ওকে, যেভাবে রাগটা চেপে রেখেছে।
বাড়ি গেলে আজ একটা থাপ্পড় মাটিতে পড়বে না, সব কুহুর গায়ে। কাব্য আবার ধমকে উঠল, চুপ কেন, উত্তর দে। কুহু অসহায়ভাবে এবার চোখ তুলে তাকালো। পিটপিট করে কাব্য ভাইয়ের রাগি রাগি মুখটা দেখে কম্পিত গলায় সাফাই গাওয়ার চেষ্টা করলো, আমি আমি এসব করি, মিথ্যাটুকু বলবে জেনেই। হয়তো কাব্য প্রিন্সিপালের সামনেই ধমকে উঠল, সারাদিন বাসায় সিরিয়াল নিয়ে পড়ে থাকলে এসব হবেই তো। চাচুকে বলে তোর টিভির লাইন আমি কাটাচ্ছি আগে। তোর অবস্থা দেখে আমি সারপ্রাইজ হচ্ছে অ্যাকচুয়ালি। মান সম্মান ডুবালি আমাদের। কাব্যের ধমকে কুহুর শরীরটা মৃদুমন্দ কেঁপে কেঁপে উঠল। মাথাটা সেই যে নামালো আর উঠলই না একবারের জন্য। কাব্যের এভাবে ধমকানো ওর প্রেমে উথলা মনে ঠিক সহ্য হয়নি। ঠোঁট কাঁপছে, কণ্ঠ রুদ্ধ, শুধু অভিমানী মনটা ভাবছে কাব্য ভাই তার সঙ্গে এভাবে কথা বলতে পারলেন। কাব্য এবার প্রিন্সিপালের দিকে ফিরে তাকালো, গলা যথাসম্ভব নরম রেখে ভদ্রতা নিয়ে সম্মান দেখিয়ে শান্ত গলায় জানালো, স্যার আমি এটা হ্যান্ডেল করছি। ও আবার এই এক্সাম দেবে, এবার একাই দেবে। সুরেন্দ্র ঘোষ চশমা ঠিক করে বললেন, তুমি আছো বলেই তোমাকে বললাম কাব্য, না হলে তোমার চাচাকে ডেকে আনতাম। এমন স্টুডেন্টকে আমরা সরাসরি ফেল করিয়ে দিই। যেহেতু তোমাকে চিনি তাই আগে তোমাকে বলা। এক্সাম দিকো, একটা অ্যাপ্লিকেশন দিলেই হবে আপাতত। কাব্য ঠোঁট চেপে কুহুর দিকে একবার কড়া চোখে চেয়ে আবার স্যারের পক্ষে মাথা হেলিয়ে বলল, ইট মিনস এ লট স্যার, আমি দেখছি বিষয়টা। ও আমার বোন বলে কোনো ছাড়ের দরকার নেই। আর 5টা স্টুডেন্ট মতো ওকে ট্রিট করলেই আমরা খুশি হব। এই বোন শব্দটা এত রাগ, এত অপমানের মধ্যেও কুহুর হৃদয়টা ছিঁড়ে ভেতরে ঢুকে গেল। কুহু তবু মাথা আর তুলল না। প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে এলো কাব্য। পেছনে কুহু আসছে ধীর পায়ে, এখনো মাথাটা নিচু করে আছে। কাব্য সামনে হেঁটে যাচ্ছে, তার মুখ এখনো আগের মতোই সেই রুট ঠান্ডা। কুহু সামনে যাচ্ছিল, কাব্য পেছন থেকে ডাকলো, শোন। কুহু ঘাবড়ে পেছনে ফিরল। আবার কি ধমকাবে? কুহু এক ধমকে ক্লান্ত হয়ে গেছে, আর শোনার ধৈর্য নেই একদম। কিন্তু কাব্য ধমকালো না, বরং ঠান্ডা অথচ ছোট কণ্ঠে বলল, কি বলেছি মনে আছে? এই এক্সাম আবার দিবি তুই, অ্যাপ্লিকেশন দিবি, না হলে চাচ্চুর কানে খবর যাবে। চান্স দিচ্ছি, চাচ্চুর গালি খাওয়ার থেকে বাঁচার কাজে লাগাবি, না হলে। কুহু চোখ দুটো নিচু করে মাথা নেড়ে সায় দিল কেবল। মনে মনে ব্যঙ্গ করে বলল একবার, খালি তো পারেন চাচ্চু চাচ্চু করতে, চাচ্চুকে বিচার দেওয়া ছাড়া আর কিছু হবে নাকি আপনার থেকে? ভেড়া কাব্য ভাই একটা। মনে মনে বলা এই কথাগুলো কাব্য ভাই শোনেন না, কারণ কুহুর এসব মুখে বলার সাহস নেই, কোনোদিন হবে বলে মনে হয় না। কাব্যর এক কাঁধে ভার্সিটি ব্যাগ ঝোলানো, রোদের মধ্যে চোখ মুখ কুঁচকে এবার ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সময়, ও ক্লাস আছে একটা। কাব্য আর দেরি করলো না, পকেট থেকে ফোন বের করতে করতে বলল, ড্রাইভার আঙ্কেলকে বলছি এসে নিয়ে যাবে, গরমে রিক্সা করে যাওয়ার দরকার নাই। সাধারণ একটা কথা, অযথা একটা যত্ন, অথচ এইটুকুতে কুহুর রাগ পানি পানি হয়ে গেল। ধুয়ে মুছে অভিমানও সাফ হয়ে গেল। শুধু এক দৃষ্টিতে ফোনে ব্যস্ত কাব্য ভাইয়ের দিকে তাকিয়ে রইল। এটা কি প্রেম নাকি কোনো বিশেষ অনুভূতি যার নাম দিতে কুহু জানে না, শিখেওনি, নাকি কিছুই নয়, কুহুর একতরফা অনুভূতি মাত্র। শাহরিয়ার সিদ্দিক কাব্য কুহুর চাচাতো ভাই হয়। মহাখালীতে সড়কটা ঢাকার বাইরের দিকে যায়। সেই সড়কের পাশটায় একটা 4তলা বিল্ডিং আছে। সেই পুরনো সাদা লাল বিল্ডিংটায় বসবাস সিদ্দিক পরিবারের 3 ভাইয়ের। বড় ভাই আনোয়ারা সিদ্দিকের 2 ছেলে, কাব্য এবং স্নিগ্ধ। মেজো ভাই সাদাতের 1 মেয়ে কুহু। ছোট ভাই সাদাফের আছে 1 মেয়ে ও 1 ছেলে, মেয়ে মহুয়া, ছেলে মুবিন। ছেলে মেয়ে নিয়ে বাড়িটা যেন সিদ্দিক পরিবারের এক টুকরো সুখের রাজ্য। পরিবারের মূল রুচির উৎস বলতে আছে গাড়ি আমদানির ব্যবসা, পাশাপাশি নিজেদের একটা ছোট রেস্টুরেন্টও আছে, নাম কুড়েঘর রেস্টুরেন্ট। সেই ছোট পরিবারের এক নাদান চঞ্চল কিশোরী মেয়ে কুহু আজ থেকে 4 বছর আগে হুট করে একদিন তার চাচাতো ভাইয়ের প্রেমে কি করে পড়ে গেল তাহা কেউ জানতে পারল না। এই প্রেম জ্যানত্যান প্রেম নয়, প্রেমে নাস্তানুবুদ অবস্থা। কুহুর প্রতিটা রাত কাব্য ভাইয়ের চুরি করে আনা ডেনিম জ্যাকেট গায়ে দিয়ে ঘুমায়। নাক মুখটা শুষে সুভাষ নেয় কাব্য ভাইয়ের শরীরের নিজস্ব ঘ্রাণটুকু। ইদানিং কাব্য ভাই এক পারফিউম ব্যবহার করেন সম্ভবত। কুহু ছাদ থেকে যতটা শার্ট চুরি করেছে সবগুলোতে এক ধরনের পারফিউম স্মেল, কিন্তু স্মেলটা দারুণ শৌখিন, একটা ম্যানলি ভাইবস দেয় স্মেলটা। কুহুর তো ভীষণ ভালো লাগে। এত সব কথার মধ্যে আরও একটা গোপন কথা কুহু বলতে চায়।
তা হলো কুহু আজকেও ছাদ থেকে কাব্য ভাইয়ের নতুন কিনে আনা শার্ট চুরি করে টুক করে বাসায় এনে ফেলেছে। কাব্য ভাই গতকালই কিনেছে ওইটা, একদিন হয়তো পড়েছেন। কুহু ওটা চুরি করে আলমারির কোনায় লুকিয়ে রেখে দিয়েছে। কাব্য ভাই সেটা জানেন না। আজ কুহু বকা টকা খেয়ে মনটা আজ ভীষণ ক্লান্ত। আজ কলেজ থেকে ফিরে অলস্য নিয়ে ক্লান্ত ঘামে ভেজা গা এলিয়ে দিল বিছানায়। শুয়ে হাঁ করে ফ্যানের বাতাস গিলতে শুরু করেছে। ততক্ষণে পাশে ব্যাগটা ছুঁড়ে ফেলা হয়েছে। পায়ের জুতো একটা বিছানার পালঙ্কের নিচে, আর একটা সম্ভবত দরজার বাইরে। কুহুর মামাতো বোন কায়া হোসাইন ঝুমুর এখানে কুহুদের বাড়িতে এসেছে পড়াশোনার খাতিরে। বড্ড কাজের মেয়ে বলা চলে তাকে। এক কথায় দারুণ ট্যালেন্টেড একটা মেয়ে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। কুহু মেয়েটার একদম বিপরীত। কায়া রান্নাঘরে নিজের জন্য কফি বানাচ্ছিল। কুহু এসেছে শুনে কফিটা বানিয়ে নিজেদের ঘরে এলো। দরজার পাশে আসলে পায়ে লাগে কুহুর ছুঁড়ে ফেলা জুতোটা। কায়া বিরক্ত হয়ে তাকালো কুহুর দিকে। জুতোটা অবধি জায়গায় রাখতে পারো না তুমি কুহু আপু? কুহু চোখ বন্ধ করে হাঁ করে ফ্যানের বাতাস খেতে খেতে জবাব দিল অলস্য নিয়ে, খুব টায়ার্ড আমি আজ, সাইডে রেখে দে ওটা। কায়া কি করবে আর, চুপচাপ জুতো দুটো খুঁজে জায়গায় রাখলো। কফি নিয়ে পড়ার টেবিলে বসে চেয়ার ঘুরিয়ে কুহুকে দেখছে। কুহু এখনও শুয়ে রয়েছে দুহাত মেলে। হঠাৎ কায়া বলল, আজ কাব্যু ভাই নাকি তোমায় বকেছে? কুহু ঠাস করে চোখ দুটো টেনে খুলে মাথাটা সামান্য হেলিয়ে কায়ার দিকে তাকালো। কায়ার চোখ মুখ ভীষণ স্বাভাবিক, যেন এসব রোজই হয়ে আসছে। কুহুর দু কড়ির মান সম্মান খুব একটা কদর পায় না কারোর কাছে। কায়ার অমন প্রশ্নে কুহু মনটা খারাপ রেখে হাসার চেষ্টা করে বলল, ওসবকে বকা বলে না, ওসব তার আমার পেয়ার, তুই বুঝবি না ওসব, প্রেম কর বুঝে যাবি। বলে কুহু আবার দুহাত ছড়িয়ে বিছানায় মাথা ফেলে দিল। কায়া দীর্ঘশ্বাস ফেলল। কি করার আর এই ছাগলটাকে নিয়ে, দুঃখিত ছাগল না, কুহুকে বড়জোর পাগল বলা চলে। কায়া কপিতে চুমুক দিতে গিয়ে বইটা খুলে দেখল। সামনে ওর এসএসসি এক্সাম আছে, বিকেলে স্যার আসবেন পড়াতে, তাই আগের পড়া একটু ঝালাই করে নিচ্ছে। মার্চ মাসের গরম, ফ্যানের বাতাসেও কুলাচ্ছে না আজকাল। বিছানায় শুয়ে প্রায় ঘুমিয়ে গেছিল কুহু। রান্নাঘর থেকে আওয়াজ আসলো, কুহু গোসল করে এদিকে একটু আসো। রান্নাঘর থেকে ওটা কুহুর আদুরে নরম হৃদয়ের মা কবিতার আওয়াজ। কবিতা তার একমাত্র মেয়ের প্রতি এক প্রকার অপসেট একজন মা। কুহুর জন্ম হয়েছিল কবিতা সাদাতের বিয়ের প্রায় ৫-৫টি বছর পরে। একটা বাচ্চার জন্য যখন কবিতা দিশেহারা, ঠিক তখন সাদাত ঠিক করেন উনি কবিতাকে নিয়ে হজে যাবেন, আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন একটা বাচ্চার। কথা মতো ডাক্তারদের প্রতিদিনের কাড়াকাড়ি ওষুধ থেকে রেহাই দিলেন নিজেদের, চলে গেলেন স্ত্রী সমেত মক্কাতে। আল্লাহর রহমতে সেই বছরেই কুহুর জন্ম হয়েছিল। তারপর আজ বিয়ের হলো আরও 17 বছর, আর কোনো সন্তান হয়নি সাদাত কবিতা দম্পতির। একমাত্র মেয়ে, তাও একটা প্রার্থনার পর পেয়েছেন। তাই দেখা গেছে কবিতা সাদাত দুজনেই কুহুকে মাথায় তুলে রেখেছেন। মেয়ে একবার মুখ থেকে যাই বলে তাই ওকে দিয়ে দেওয়ায় ওদের বৈশিষ্ট্য। কবিতা মেয়েকে কালে ভদ্রে ধমক যেদিন দিয়ে বসেন, ওই দিন সারা রাত কেঁদে কেটে পার করেন। কুহুও মা বাবার প্রতি অদ্ভুত এক শ্রদ্ধা ও ভালোবাসা সবসময় পোষণ করে। সে অবুঝ হলেও মায়ের এক একটা আদেশে সাড়া দেওয়ার অভ্যাস তার রক্তে মিশে আছে। জীবনে এতটা আজকারা লাই পাওয়া সত্ত্বেও এমন কোনো কাজ করেনি যেন ওর বাবা মায়ের মুখ ছোট হয়। শুধু একটা পাপ করেছে জীবনে, কাব্য ভাইকে ভালোবাসা। জানে না বাবা জানলে কি রিয়াকশন দিবেন। মা হয়তোবা মেনে নিল, বাবাকে মানাতে কষ্ট হতেও পারে। মায়ের আদেশ শিরোধার্য। কুহু উঠে বসে ঘামাক্ত গা থেকে ওড়না ছুঁড়ে ফেলে গোসলে গেল। আধা ঘন্টা পর দরজা হালকা খুলে ভেজা শরীর লুকিয়ে ডাকলো কায়াকে। কায়া টোনামোনা আমার ড্রেসটা দিয়ে না কষ্ট করে। কায়া পড়াশোনা করছিল। কুহুর ডাকে চেয়ার টেনে পেছন ফিরে বিরক্ত হয়ে বলল, তুমি এত বড় হয়েছ, এখনো কাপড় ছাড়াই গোসলে কেন যাও? সবসময় এটাই করো তুমি কুহু আপু। কুহু ভ্যাবলার ন্যায় হাসলো, বলল, দে না প্লিজ, রাগ করোস কেন? কায়া বিরক্ত হলেও কুহুর একমাত্র শুভাকাঙ্ক্ষী হওয়ায় চুপচাপ ড্রয়ার থেকে ড্রেস বের করে দিল। কুহু ড্রেস হাতে নিয়ে উড়ন্ত চুমু ছুঁড়ে বলল, থ্যাংক ইউ। কায়া এবার কিছুটা ব্যঙ্গ করে বলল, এই যে এই অভ্যাস তোমার, কাব্য ভাইয়ের সাথে বিয়ে হলে এগুলা করলে তোমাকে কিন্তু দিনে কয়েকবার গোসল করা লাগতে পারে, তখন বের হবে নে মজা। বলেই হাসতে থাকে কায়া। কুহুর ভুরু কুঁচকে আসে, মুখটাতে শাসন এবং রাগ দুটোই একসঙ্গে দেখিয়ে হুতুম প্যাঁচার ন্যায় বলল, অসভ্য একটা, ভদ্র কাব্য ভাইয়ের নামে এসব চিন্তা করিস তুই?
যা পড়তে বস বলে ঠাস করে ড্রেস নিয়ে কায়ার মুখের ওপরে দরজাটা বন্ধ করে দিল কুহু। কায়া তখন কুহুর চুপসে যাওয়া লাল লাল লাজুক মুখটা ভেবে রাক্ষসের মতো হাসছে। বাথরুমের ভেতর থেকে কুহু হাসি শুনছে আর রাগে ফুলছে। কত বড় খচ্চর হয়েছে এই কায়া, কত দূর অব্দি চলে গিয়েছে। ছি, লজ্জা টজ্জা খেয়ে বসে এইসব ভাবে ওকে নিয়ে। ধীরে সুস্থে সময় লাগিয়ে গোসল শেষে চুলে টাওয়াল পেঁচিয়ে বের হলো কুহু। কায়া তখন বিছানায় বসে ফোন স্ক্রল করছে। কুহু চুল থেকে টাওয়াল খুলতে খুলতে জিজ্ঞেস করলো, পড়া শেষ তোর? কায়া ফোন দেখতে দেখতে অন্যমনস্ক গলায় জবাব দিল, হ্যাঁ। অথচ কুহুর থেকে এক ধাপ এগিয়ে। কায়া তখন মেসেজে প্রেম করছিল। কুহু বেচারি যা করতে পারেনি এত বড় হয়েও। কায়া সেসব করে বসে আছে। কায়ার বয়ফ্রেন্ড আছে একটা, ভীষণ দুষ্টু আর ভীষণ প্রেমিক। কুহু আয়নায় দাঁড়িয়ে জামার পেটের দিকের অংশ দেখতে দেখতে কিছুটা ভাব নিয়ে বলল, কায়া আমি কি মোটা হয়েছি আগের থেকে? কায়া জবাব দিল না, ও তখনও ব্যস্ত। কুহু এইভাবেই নিজেকে উল্টাপাল্টা দেখতে দেখতে বলল, শুনেছি ছেলেদের একটু সুস্বাস্থ্য মেয়েদের পছন্দ, আমার কি তাহলে আরও একটু মোটা হওয়া উচিত? এই কায়া, কথা বলিস না কেন? কায়া নিশ্চুপ, ফোনের দিকে চেয়ে মুচকে মুচকে হাসছে ও। কুহু আয়নার দিকে চেয়ে দেখছে নিজেকে। কবিতা তখন আঁচলে কপাল গলার ঘাম মুছতে মুছতে বাটি হাতে কুহুর পেছনে এসে দাঁড়ালেন। কুহু আয়নায় নিজের আদরে মায়ের দিকে চেয়ে জিজ্ঞেস করলো, বাটিতে কি আম্মু? কবিতা বাটির ঢাকনা খুলে দেখিয়ে বললেন, কাব্যর জন্য করলা ভাজি করেছিলাম, দিয়ে আসো না ওইটা। কাব্য নামটা শোনা মাত্রই কুহুর হৃদয়ে ঢেউ খেলে বরাবরের ন্যায়। কুহুর টাওয়াল বিছানায় ছুঁড়ে ফেলে মায়ের দিকে ফিরে হাসি মুখে বলল, যাবো তো আমি, দাও আমাকে বাটিটা দাও। কুহুর আগ্রহ দেখে কবিতার মনটাই ভরে ওঠে। কি আগ্রহ কাজ করার মেয়েটার, মায়ের কথা ফেলতেই শেখেনি কখনো। কায়া এইবার ফোনটা রেখে কুহুর পাশে দাঁড়িয়ে টিম্পানি কেটে শুনিয়ে শুনিয়ে বলল, কুহু আপুকে অনুরোধ করার দরকার নেই ফুপু, ও এমনিতেও নাচতে নাচতে যাবে। কুহু চোখ রাঙিয়ে তাকাতে কায়া জিহ্বা কেটে বলল, আই মিন বড়মার আদরের মেয়ে বলে কথা না। কুহু আর চোখে তাকায় কায়ার দিকে। কুহু ইচ্ছে করছে এই অসভ্য মেয়েটাকে ধরে দিতে একটা। সারাক্ষণ কুহু ও তার কাব্য ভাইয়ের পেছনে হাত ধুয়ে পড়ে থাকে। অসভ্য একটা। কবিতা তেমন ভাবেন না ওসব ঘুরিয়ে পেঁচিয়ে বলা কথা নিয়ে। স্বস্তি নিয়ে কুহুর হাতে কাচের বাটিটা তুলে দিয়ে হেসে বললেন, মা ভাত বাড়ছি, দ্রুত আসিও। কুহু বাটি হাতে সুন্দর করে হাসে। কবিতার হৃদয়ে গলে ওতে। তামাম দুনিয়ার সবচেয়ে সুন্দর হাসিটা বোধহয় তার মেয়ের। কুহু ভুলে অতি উত্তেজনায় ওড়না ফেলেই চলে যাচ্ছিল। অবশ্য কামিজ এটা বেশ ঢিলা, তেমন একটা সমস্যা হবেও না, তবুও চলে। পেছন থেকে কবিতা একটা বড় ওড়না এনে কুহুর গায়ে জড়িয়ে দেন। কুহু ফিরে তাকায়। কবিতা বলেন, বড় হচ্ছ মা, বড় মেয়েরা ওড়না ছাড়া এভাবে চলাফেরা করে না। মায়ের কোমল কথায় কুহু মৃদু হাসল, দু হাতে বাটি ধরা। তারপরও মায়ের গালে কয়েকটা টুপটাপ চুমু খেয়ে বলে, বেস্ট মম ইন দ্য ওয়ার্ল্ড। যায় এখন নিচতলার ফ্ল্যাটটা আনোয়ার সিদ্দিক উর্ফে কুহুর কাব্য ভাইয়ের। কুহু দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালো। সামিয়া এসে দরজা খুলে দিলেন। হয়তোবা কাপড় ভাঁজ করছিলেন, তাই হাতে অর্ধেক ভাঁজ করা কাপড় ঝুলানো। কুহুকে দেখে ওনার চেহারা আনন্দে জ্বলে ওঠে। প্রাণখোলা হাসিতে বলেন, আজ কলেজ থেকে এসে কুহুরানি আমাদের ঘরে সূর্য কোন দিক থেকে উঠল রে, ঘুমাসনি আজ? কুহু হাতের বাটিটা শামিমার হাতে ঠাস করে ধরিয়ে দিয়ে হনহনিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে জবাব দিল, করলা ভাজি মা দিয়েছে কাব্য ভাইয়ের জন্য। কুহু সোজা ড্রয়িং রুমের সোফায় গিয়ে পা তুলে আরাম করে বসে গেল। দরজা লাগিয়ে শামিমা ওর কাছে এলে কুহু কিছুটা ভোতা মুখ করে জিজ্ঞেস করলো, আচ্ছা বড় মা, তোমার ছেলে এত তিতা একটা খাবার খায় কিভাবে? এই জন্যই কি হাসে না, মুখটা গোমড়া করে বসে থাকে লাইক অ্যাংরি বার্ড? কুহু অভিনয় করে দেখালো কাব্য কেমন করে তাকায়। শামিমা সেই অভিনয় দেখে হেসেই কুটোকুটি। করলার ভাজিটা ডাইনিং টেবিলের ওপর সাজিয়ে রেখে বলতে থাকেন, কি জানি আমাদের ঘরে তো কেউ করলা খায় না, ও ক্যান্টনমেন্টের হোস্টেলে থেকেই মনে হয় শিখেছে এইসব। কুহু আরাম করে বসলো দুপা ছড়িয়ে। টেবিলের ওপর থেকে টিভি রিমোট হাতে নিয়ে টিভি অন করলো। টিভিতে চলছে তার পছন্দের সিরিয়াল ইরাবতীর চুপকথা। চোখে মুখে প্রবল মনোযোগ কুহুর, আশপাশ ভুলে টিভি দেখছে। সিরিয়ালে ইরাবতীকে কিডন্যাপ করেছে কিছু গুন্ডা, আর নায়ক রাস্তায় পাগলের মতো দৌড়ে বেড়াচ্ছে তাকে খুঁজে। থ্রিলার সাসপেন্স মোড়া দৃশ্য। কুহু যেন ঠিক ওই মুহূর্তে সিরিয়ালের ভেতর ঢুকে গেছে। একটু পর শামিমাও তার পাশে এসে বসলেন। কুহুর দিকে তাকিয়ে বললেন, গতকালে রিপিট টেলিকাস্ট, এখন দেখছিস কেন? টিভির সাউন্ড দৃশ্য সব হাঁ করে গিলে খেতে খেতে বলল, গতকাল দেখতে পারিনি, প্রেসারে ছিলাম।
তোর আবার কিসের প্রেসার? এটুকু একটা মেয়ে? শামীমা কৌতূহল ভরে জিজ্ঞেস করলেন। এবার কুহু ধীরে ধীরে টিভি থেকে চোখ সরালো, আশপাশ সতর্ক চোখে দেখে নিয়ে আবার শামীমার দিকে তাকালো। শামীমার চোখে রয়েছে আগ্রহ। কুহু মুখটা একটু ভার করে বলল, তোমার পোলাই আজ আমারে বকেছে। আজকেও আবার কেন বকলো? শামীমা চূড়ান্ত অবাক না হলেও কুহুর কষ্টে কষ্ট না পেলে মেয়েটা আবার কষ্ট পাবে ভেবে দুঃখ দেখানোর চেষ্টা চালালেন। কুহু সাবধানতার সাথে ফিসফিস করে বলল, আম্মুকে বলো না কিন্তু, আমি নকল করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলাম কাব্য ভাইকে। তাই আমাদের যে বজ্জাত প্রিন্সিপাল আছে না, ওই ব্যাটা আজ ডাকিয়ে নিয়েছিল। কি? সাইমা চমকে উঠলেন। তাই বোধহয় একেবারে কণ্ঠটা চড়া হয়ে গেল। কুহু সাথে সাথে একটা আঙুল নিজের ঠোঁটে চেপে বলল, আসতে বলো, দেওয়ালেরও কান আছে। শামীমা নিজেকে সামনে নিয়ে কপালে ভাঁজ ফেলে বললেন, এমন করলে চলবে কুহু? পড়াশোনা না করলে তোকে কে বিয়ে করবে বলতো? কুহু এবার একটু হাসলো। কাব্যের রুমের দিকে চেয়ে কিছুটা রহস্য করে বলল, কে বলেছে আমি চলে যাব? আমি এই বাড়িতেই থাকবো সারা জীবন। এখন যেমন আছি তেমনি পরেও থাকবো। কুহু সাইমার কথার মধ্যে হঠাৎ কাব্যের রুম থেকে কাব্যের গলা শোনা গেল। আলমারি এলোমেলো করতে করতে চিৎকার করে বলছে, আম্মু আম্মু, আমার ব্লু শার্টটা কোথায়? পাচ্ছি না, খুঁজে দিয়ে যাও প্লিজ। শামীমা ভীষণ অবাক হলেন, বললেন, আজকেও আর একটা শার্ট হারালো নাকি? রোজ রোজ কাব্যটার শার্ট ছাদ থেকে কই যে উড়ে পড়ে। শামীমা উঠে গেলেন কাব্য রুমে। কুহু হাসে পেছনে পেছনে। কাব্য শামীমা রুমে যাওয়ার আগে বেরিয়ে এসেছে শুধুমাত্র কোমরের টাওয়াল পেঁচানো অবস্থাতে। ঘটনা ঠিক তখনই ঘটল। কাব্য কুহুকে দেখেনি, কুহু কিন্তু দেখেছে কাব্যকে। হাঁ করে গিলে গিলে দেখছে। কাব্য শামীমার সঙ্গে আলোচনায় বসেছে। কি করে রোজ রোজ তার শার্ট জ্যাকেট হারিয়ে যাচ্ছে। বাসায় ভাড়াটিয়া থাকে না, তাহলে চুরি করেটাকে? অথচ চোর যে ওদের সামনেই বসে কাব্যকেই দেখছে। ও সব ওদের জানা নেই। কুহুর বুক তখন ঢিপ ঢিপ করছে, হাড় মনে হচ্ছে খুলে বেরিয়ে আসবে। কুহু বুকের বাম পাশটা চেপে ধরে পেছনে ঘুরে গেল। চোখ বুজে বড় বড় শ্বাস ফেলছে, শান্ত করছে যেমন নিজেকে। কাব্যর চোখ তখন গেল টিভির সামনে পেছন ফিরে বসা কুহুর দিকে। কাব্য শামীমার দিকে চেয়ে বলল, ও কখন এলো? শামীমা জবাবে বললেন, মাত্র এলো। তোর মেজমা করলা ভাজি পাঠিয়েছে তোর জন্য, ওটাই নিয়ে এলো। কাব্য আর দাঁড়ালো না। খালি গায়ে কুহুর সামনে ঘোরাফেরা করা উচিত নয়, তাই শার্টের আলোচনা ছেড়ে চুপচাপ আবার ঘরে চলে গেল। কুহু তখনও সেভাবেই পেছন ফিরে বসে, অস্থির ওর মনটুকু। কাব্য ভাই ওভাবে এলেন, কেড়ে নিলেন কুহুর সমস্ত সত্তার লজ্জা। কুহু ওভাবে কেন তাকিয়েছিল? উচিত ওইটা? না, একদম না। কাব্য ভাই কুহুর ভেতরের অস্থিরতা বাড়াচ্ছেন এইভাবে, ক্রমশ একটু একটু করে। যন্ত্রণায় দগ্ধ করে করে কাব্য এলো, একেবারে বেরিয়েছে রেডি হয়ে। শামীমা ওকে দেখে অবাক হয়ে বললেন, ওমা, রেডি হলি যে? কোথায় যাবি? কাব্য ডাইনিং টেবিলে বসলো, বলল, টিউশন আছে এখন, আজ না বন্ধ। তাসনিমের এক্সাম চলছে, যাওয়া লাগবে। কুহু তখনও ওভাবেই বসে আছে। কাব্য ডাইনিং চেয়ারে বসে গম্ভীর গলায় ডাকলো, এই যে মহিলা, খেতে আসো। কুহু এইবার নিজেকে স্বাভাবিক করে পেছনে ফিরে তাকালো, আর চোখে কাব্যর দিকে একবার তাকিয়ে লজ্জায় চোখ এলোমেলো ঘোরাতে ঘোরাতে অস্পষ্ট স্বরে বলার চেষ্টা করলো, আমি বাসায় আম্মু ওয়েট। কাব্য অবাক হয়ে বলল, তুই তোতলাচ্ছিস কেন? আশ্চর্য। কুহু এরপর আর কথাই বলতে পারল না। কাব্য ওসবে গেলই না আর। কুহুর অনুভূতির ওর মনে কোনো ইফেক্ট ফেললো না। নিজের পাশে চেয়ার টেনে দিয়ে গম্ভীর কণ্ঠে স্রিপ বলল, বস, দুপুরবেলা লোকের ঘরে এসে কেউ না খেয়ে যায় না। কুহু দেখলো কাব্যের বাম পাশের চেয়ারটা ওকে ডাকছে। কাব্য ভাইও ওকে ডাকছে, গম্ভীর গলায় কাটকাট কণ্ঠে হোক, তবুও তো কুহুকে নিয়ে ভেবেছেন। এটুকুতেই নরম হৃদয়ে প্রেমের তোলপাড় কুহু মনে মনে নাচতে লাগলো।